স্টুডেন্টস, এর আগের ভিডিওতে তোমাদের সাথে আমি স্ট্যাটিক ফ্রিকশন, স্লাইডিং ফ্রিকশন এতটা পড়িয়েছিলাম, তাই তো? আশা করি তোমরা সবাই পড়েছো আর বুঝতে পেরেছো। আজকে আমি তার পরের পার্টটা থেকে স্টার্ট করছি। তো চলো শুরু করা যাক। দেখো কি বলেছে, দুখানা ছবি রয়েছে। বলেছে ছবি 1টাতে যেটা রয়েছে, কেউ টানছে না বক্সটা। তো কি মনে হয় যে ফ্রিকশনাল ফোর্স কি এটার উপর কাজ করছে? নাম্বার 2 তো বলেছে যে বক্সটাকে টানা হচ্ছে 9.8 নিউটন ফোর্স দিয়ে, কিন্তু বক্সটা স্থিরই রয়েছে। তো এখানে ম্যাগনিটিউড অফ ফ্রিকশনাল ফোর্সটা কত হবে? মানে এখানে মাপটা কত, মানে পরিমাণটা কত হবে ফ্রিকশনাল ফোর্সের? 9.8 নিউটনই হবে। কেন না, আমরা দেখেছি এর আগে যে কোনো জিনিসকে যদি টানা হয় তো ইকুয়াল আর অপোজিট রিঅ্যাক্টিভ ফোর্স একটা কাজ করে, তাই তো? সেটার পরিমাণটাও একই থাকবে যদি যে অবজেক্টটাকে টানার চেষ্টা করা হচ্ছে সেটা যদি স্টেশনারি বা আনচেঞ্জ থাকে তার পজিশন, মানে সেটা যদি মুভ না করে তার জায়গা থেকে। তো এখানে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, আগেরটার মানে পিকচার 1-এ করছিল না। তো এখানে কত ম্যাগনিটিউড অফ ফ্রিকশনাল ফোর্স হবে? 9.8 নিউটনই হবে। আর কোন ডাইরেকশানে হবে? অপোজিট ডাইরেকশান, মানে যদি বক্সটাকে রাইটের দিকে টানা হয় তাহলে ফ্রিকশনাল ফোর্সের ডাইরেকশানটা হবে লেফটে। আশা করি এতটুকু বুঝতে পারলে। নেক্সট দেখো পিকচার 3-তে বলেছে বক্সটাকে টানা হচ্ছে ডাবল ফোর্স দিয়ে, মানে 2 × 9.8 নিউটন দিয়ে টানা হচ্ছে, তাও বক্সটা স্থিরই রয়েছে। তাহলে এখানে কত হবে ম্যাগনিটিউড আর ডাইরেকশন অফ ফ্রিকশনাল ফোর্স? ম্যাগনিটিউডটা তো বুঝতে পারলে যে সেমই হবে, 2 × 9.8ই হবে, যতটুকু ফোর্স দিচ্ছে সেটুকুই হবে। আর এটার ডাইরেকশানটা হবে অপোজিটে, মানে এটা যেহেতু ডান দিক হচ্ছে ওটা হবে বাঁ দিক, লেফটে হবে। হলো। এবার পিকচার 4-এ চলে আসো। দেখো এখানে আবার 3 গুণ বলেছে ফোর্স দিয়ে টানা হচ্ছে। মানে দেখো এখানে ফোর্সটা কত হয়ে যাচ্ছে? 3 × 9.8। এখানে বলেছে যে কি হচ্ছে না, নিউটন অ্যান্ড দ্য বক্স হ্যাজ জাস্ট স্টার্টেড মুভিং টুয়ার্ডস দ্য রাইট সাইড। ঠিক আছে, তো 3 × 9.8 নিউটন দিয়ে যখন ফোর্সটা দিয়ে টানা হচ্ছে তখন বক্সটা জাস্ট স্টার্ট করছে কোন দিকে যেতে? ডান দিকে যেতে, তাই তো? তাহলে দেখো বলেছে এখানে কি পসিবল মাপা দ্য ম্যাগনিটিউড অফ ফ্রিকশনাল ফোর্স কতটা ফ্রম দ্য রিডিং অফ দ্য স্প্রিং ব্যালেন্স। স্প্রিং ব্যালেন্সের রিডিং থেকে এখানে তাহলে আমরা ফ্রিকশনাল ফোর্সের মাপটা বুঝতে পারবো, যেটা এতক্ষণ ধরে বুঝতে পারছিলাম। তো উত্তরটা হবে না, এখানে আমরা পাবো না। তো দেখো বলেছে যদিও একটা মাস টানা হচ্ছে তাও সেটা কি থাকছে? স্ট্যাটিক থাকছে অন দ্য সারফেস, মানে যে সারফেসটার উপরে স্থিরই থাকছে। তো তখন ডাজ দ্য ফ্রিকশনাল ফোর্স রিমেন কনস্ট্যান্ট অর ডাজ ইট ভ্যারি উইথ দ্য ম্যাগনিটিউড অফ দ্য পুলিং ফোর্স? তো অ্যান্সারটা কী হবে? ভ্যারি উইথ দ্য ম্যাগনিটিউড অফ দ্য পুলিং ফোর্স। ইভেন হোয়েন দ্য বক্স ওয়াজ পুলড উইথ ইনক্রিজিং ফোর্স, আরও যখন ফোর্স বাড়ানো হলো, মনে করো 2 × 9.8 নিউটনও যখন করা হলো ফোর্স, তখনও সেটা কি থাকছে? স্টেশনারি থাকছে, মানে চেঞ্জ হচ্ছে না পজিশন। তো কি মনে হচ্ছে যে ফ্রিকশনাল ফোর্স রিমেন কনস্ট্যান্ট? তো বলেছে যে ইফ দ্য পুলিং ফোর্স ইজ গ্র্যাজুয়ালি বাড়ানো হয় স্টেশনারি অবজেক্টটার উপরে, তাহলে ম্যাগনিটিউড অফ স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সটা কি হবে? তো দেখো এখানে বলেছে যে যদি পুলিং ফোর্সটা বারবার বাড়ানো হয় তাহলে উইল দ্য অপোজিট ফোর্স বি ইনক্রিজড সাইমultaneously, মানে বাড়তেই কি থাকবে সব সময়? তো উত্তরটা কি হবে? এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। এই সেম কোয়েশ্চেনটাই যদি চলে আসে তো তখন তোমরা কিভাবে লিখবে? এই যে দেখো অ্যান্সারটা আমি মার্ক করেছি, ব্র্যাকেট করেছি, এইটুকু হবে। কি বলেছে দেখো, নো দ্য ফ্রিকশনাল ফোর্স উইল ইনক্রিজ টু আ সার্টেন লেভেল। একটা লেভেল অবধি ফ্রিকশনাল ফোর্সটা বাড়বে, আর তারপর অবজেক্টটা উইল সিজ টু বি স্টেশনারি। মানে সিজ কথাটার অর্থ যারা জানো না তারা লিখে রাখো, স্টপ, মানে তারপর আর ওই অবজেক্টটা স্টেশনারি মানে স্থির থাকবে না। ঠিক আছে, অ্যান্ড উইল স্টার্ট টু মুভ, তারপর সেটা মুভ করতে শুরু হবে। তার মানেটা কি হলো? যে একটা লেভেল অবধি ফ্রিকশনাল ফোর্স বাড়বে, যেটা কিনা 2 × 9.8 নিউটন অবধি হচ্ছিল। তারপরে যেই ফোর্সটা 3 × 9.8 নিউটন হয়ে গেল তখন কিন্তু আর ফ্রিকশনাল ফোর্সটা বাড়ো না, তখন কি হলো? উল্টো হয়ে গেল, মানে
থেমে গেল, স্টপ হয়ে গেল, এই জন্য অবজেক্টটা স্টার্ট করলো মুভ করতে। ডান দিকে সরে আসলো তখন। তো দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফ্রিকশনাল ফোর্স উইল ডিক্রিজ ওয়ান্স দ্য অবজেক্ট স্টার্টস মুভিং। এই পয়েন্টটাও খুব খুব ইম্পর্টেন্ট, যে ফ্রিকশনাল ফোর্সের ম্যাগনিটিউড মানে মাপটা কমে যায় কখন, যখন অবজেক্টটা শুরু করে মুভ করতে। হয়ে গেল তাহলে এটা। তো এই পাশে যে দুটো ছবি দেওয়া রয়েছে, বলেছে অবজেক্ট একটা রাখা হয়েছে কাঠের টেবিলের উপর, টানা হচ্ছে, ম্যাগনিটিউড অফ দ্য পুলিং ফোর্সটাকে বাড়ানো হয় আনটিল দ্য অবজেক্ট মুভস, যতক্ষণ না অবজেক্টটা মুভ করে। উই ক্যান ইজিলি নো দ্য ম্যাগনিটিউড অফ ফ্রিকশনাল ফোর্স বিভিন্ন স্টেজে। কিভাবে দেখে না, স্প্রিং ব্যালেন্সের ইন্ডেক্সটা দেখে। তাছাড়া আমরা জানতে পারবো হাউ মাচ ফোর্স দরকার টু মেক দ্য অবজেক্ট মুভ। ওয়েন দ্য অবজেক্টটা বলেছে যে যখন স্টেশনারি থাকবে অন দ্য সারফেস, তখন ম্যাগনিটিউড অফ ফ্রিকশনাল ফোর্স কতটা হবে। তো বলেছে যে দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফ্রিকশনাল ফোর্সটা আমরা কোথার থেকে পাবো, সেই রিডিং থেকেই পাবো, স্প্রিং ব্যালেন্সের রিডিং থেকে। তো বলেছে যে অবজেক্টটা যেটা রাখা হয়েছে টেবিলে পিকচার 1-এ, এক্সপেরিমেন্টটা ডান আর ম্যাক্সিমাম ম্যাগনিটিউড অফ ফ্রিকশনাল ফোর্সটা ক্যালকুলেট করা হলো। তারপর অবজেক্টটা ইজ কেপ্ট ইন দ্য পজিশন অ্যাজ ইন পিকচার 2, মানে তারপর পিকচার 2-তে যেরম আছে সেরম রাখা হলো, মানে আগে যেরম চিত হয়েছিল তারপর ওটা সোজা দাঁড় করিয়ে রাখা হলো। তো আবার করে সেম এক্সপেরিমেন্টটা করা হলো আর ম্যাক্সিমাম ম্যাগনিটিউড অফ স্ট্যাটিক ফ্রিকশনটা আবার করে ক্যালকুলেট করা হলো। তো এখান থেকে কি নোট করা যাচ্ছে, দেখা যাচ্ছে কি না, ইট উইল বি সিন দ্যাট ইন বোথ কেসেস, মানে দুটো কেসেই, এই যে যখন চিত হয়ে শোয়া রয়েছে তখনও, আবার যখন দাঁড় করানো রয়েছে তখনও, দুটো কেসেই ম্যাগনিটিউড অফ স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সটা সমান থাকবে। তো এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট এবার চলে আসো, যে বলেছে অবজেক্টটাকে এবার রাখা হয়েছে কিসের উপরে, গ্লাস টেবিলের উপরে, মানে এতক্ষণ কাঠের টেবিল ছিল তো গ্লাস টেবিলের উপরে এবার রাখা হলো, আর এক্সপেরিমেন্টগুলো আবার করে করা হলো পিকচার 1-2-তে যেরম আছে। তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ম্যাগনিটিউড মানে লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশনটা রিমেন্স দ্য সেম, মানে যতটা ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স হতে পারে সেইটা সেম থাকছে। কিন্তু এই যে এই পয়েন্টটা এবার খুব ইম্পর্টেন্ট, লাইনটা সবাই মন দিয়ে দেখো কি বলেছে না, হাউএভার ইন দিস কেস দ্য ম্যাক্সিমাম ম্যাগনিটিউড অফ স্ট্যাটিক ফ্রিকশন উইল ডিফার ফ্রম দ্য ম্যাক্সিমাম ম্যাগনিটিউড ফাউন্ড when the experiments were done on a wooden table। মানে এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ম্যাগনিটিউড স্ট্যাটিক ফ্রিকশনটা চেঞ্জ হবে ফ্রম দ্য ম্যাক্সিমাম ম্যাগনিটিউড যখন সেটাকে কাঠের টেবিলে করা হয়েছিল এক্সপেরিমেন্টগুলোকে। কেন না, এটা তোমাদের মনে আসতেই পারে, হয়তো অনেকে বুঝতেও পেরেছো কেন হচ্ছে এটা। কারণটা আর কিছুই না, দেখো আমরা চ্যাপ্টারের শুরুতেই পড়েছিলাম যে যখন কোনো গ্লাস টেবিলের উপরে কোনো কিছু রাখা হয় তখন সেটা কি হয়ে যায়, একটু স্লিপারি হয়ে যায়। তো অবজেক্টটা একটু তাড়াতাড়ি মুভ করবে, আমরা যতটা একটু কম ফোর্সেই মুভ করবে। তো যাই হোক, দেখো ব্যাপারটা এটাই যে ফ্রিকশনাল ফোর্সটা গ্লাস টেবিল একটু কম হবে দেবে অ্যাজ কম্পেয়ার টু উডেন টেবিল, তাই জন্য ওখানে ফ্রিকশনটা কম হয় গ্লাস টেবিলে। তো এটার জন্যই এই ব্যাপারটা হচ্ছে, আশা করি এটা বুঝতে পারলে। এবার পরের এই কোয়েশ্চেনগুলো দেখো কি বলেছে, যখন একটা অবজেক্ট স্থির থাকে পার্টিকুলার সারফেসের উপর, ডাজ দ্য ম্যাক্সিমাম ম্যাগনিটিউড অফ স্ট্যাটিক ফ্রিকশন অফ দ্য অবজেক্ট উইথ দ্য সারফেস সবসময় কি সেম থাকে নাকি চেঞ্জ হয়, যে পুলিং ফোর্স যেটা রয়েছে প্যারালাল টু দ্য সারফেস, প্যারালাল মানে দেখো সমান সমান, মানে সারফেসটা যেদিকে সেদিক দিয়েই টানা হচ্ছে। তো প্যারালাল মানে দুটো লাইন, সোজা লাইন যেটা কখনো মিট করে না। তো এটা অ্যান্সারটা হবে সেকেন্ডটা, যে এটা চেঞ্জ হয় অ্যাকর্ডিং টু দ্য পুলিং ফোর্স অপারেটিং প্যারালাল টু দ্য সারফেস, ঠিক আছে। নেক্সট দেখো তারপর কি বলেছে, ডাজ দ্য ম্যাক্সিমাম ম্যাগনিটিউড অফ স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স ডিপেন্ড অন হাউ অ্যান অবজেক্ট ইজ কেপ্ট অন আ সারফেস। মানে দেখো একটু আগেই আমরা দেখলাম যে যেভাবে রাখা হয় সারফেসের উপরে সোজা হয়ে বা ব্যাকা হয়ে বা চিত বা সোজা হয়ে, তার উপর কি নির্ভর করে, করে না, ঠিক আছে। তো এটা অ্যান্সারটা হবে নো, ইট ডাজ নট ডিপেন্ড হলো। দ্যাট ইজ, ডাজ ইট ডিপেন্ড অন দ্য ম্যাগনিটিউড অফ কন্ট্যাক্ট এরিয়া বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড দ্য সারফেস, ঠিক আছে। অবজেক্ট আর সারফেসের উপর কি ডিপেন্ড করে। তো দেখো এখানটাতে যে আগের এক্সপেরিমেন্টটাতে পড়লাম যে যদি চিত করে হোক আর সোজা করে হোক দুটোতে কোনো তফাৎ হয় না।
এবার দেখো বলেছে যে যদি কন্ট্যাক্ট এরিয়াটা বাড়ানো হয় তাহলে ম্যাগনিটিউড অফ ফ্রিকশনাল ফোর্সটা কি বাড়বে? হ্যাঁ, এটা হবে। কেন বলো তো? কারণ দেখো, একটা বড় বক্স যদি হয়, বড় বক্স যদি নেওয়া হয় যার এরিয়া বেশি, তো সেটাকে টানতে গেলে আমাদের বেশি ফোর্স দিতে হবে। তো যত বেশি ফোর্স আমরা অ্যাপ্লাই করব তত বেশি ফ্রিকশনাল ফোর্সও অ্যাপ্লাই করবে টেবিলের আর ওই বক্সটার যে সারফেস অফ কন্ট্যাক্টটা সেখানে। তো এই সব পিকচারগুলোতে বক্স অন দ্য টেবিল ইজ বিং পুলড ইন ডিফারেন্ট ডাইরেকশনস, ডিফারেন্ট কন্ডিশন। ঠিক আছে, প্রথমটাতে কি বলেছে? অনলি দ্য বক্স ইজ কেপ্ট অ্যান্ড পুলড। ঠিক আছে, প্রথম ছবিটা দেখো, বক্সটাকে শুধু রাখা হচ্ছে আর পুল করা হচ্ছে। তারপরের ছবিটাতে কি বলেছে না, একটা ওয়েট পুট করা হচ্ছে কেজির, 10 কেজির, ইজ কেপ্ট অন দ্য বক্স অ্যান্ড ইট ইজ পুলড। আর থার্ড ছবিটাতে কি হচ্ছে, 10 কেজির দুখানা ওয়েট রেখে টানা হচ্ছে। তো বলেছে যে ইজ দ্য ডাউনওয়ার্ড ফোর্স এক্সার্টেড বাই দ্য বক্স ইন পিকচার 1 গ্রেটার অর লেস দ্যান ইন পিকচার 2? অবভিয়াসলি লেস হবে, কেননা ওটার ওয়েটটা কম, তাই তো। সেকেন্ড পিকচারের ওয়েটটা বেশি আছে, 10 কেজি। তারপরের কোয়েশ্চেনটা কি বলেছে, ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডাউনওয়ার্ড ফোর্স এক্সার্টেড বাই দ্য বক্স ইন পিকচার 3 গ্রেটার অর লেস দ্যান ইন পিকচার 2? অ্যান্সারটা হবে কি? এটা তোমরা সবাই জানো, গ্রেটার হবে, তাই তো। কেন না, থার্ডটাতে আরও 10 কেজি বেড়ে যাচ্ছে ওয়েট। তো এটাও দেখো বলেছে যে নিউটনের থার্ড ল অফ মোশন অনুযায়ী আমরা জানি যদি একটা বক্স এক্সার্ট করে ডাউনওয়ার্ড ফোর্স টেবিলের উপরে, তাহলে টেবিলটা ইজ সার্টেনলি এক্সার্টিং ইকুয়াল পরিমাণের আপওয়ার্ড ফোর্স বক্সের উপরে। তো আমরা বলতে পারি যে কোন ক্ষেত্রে এই তিনটে পিকচারে ম্যাক্সিমাম আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাইড হবে বক্সের উপরে? অ্যান্সারটা হবে কেস 3-তে বা পিকচার নাম্বার 3-তে। তো বলেছে দেখো, ইন অল দ্য অ্যাবাভ পিকচার্স দ্য বক্স ইজ বিং পুলড ফ্রম দ্য রাইট সাইড। তাহলে কোন দিক দিয়ে টানছে? রাইট সাইড দিয়ে। পুলিং ফোর্সটা আস্তে আস্তে বাড়ছে যতক্ষণ না বক্সটা শুরু করে মুভ করতে। আমরা ট্রাই করেছি মেজার করতে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স বাই অবজার্ভিং দ্য ইন্ডেক্স অফ দ্য স্প্রিং ব্যালেন্স। তো এবার দেখো কি বলেছে, ইন হুইচ কেস ডু ইউ থিঙ্ক 1 or 2 ম্যাগনিটিউড অফ পুলিং ফোর্স শুড বি মোর টু মেক দ্য বক্স মুভ? অবভিয়াসলি 2টা হবে, কারণ ওর উপরে 10 কেজি ওয়েট চাপানো রয়েছে। তারপর বলেছে কোন পিকচারে ম্যাগনিটিউড অফ স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সটা বেশি হবে? এটাও 2 হবে। এবার বলেছে কম্পেয়ার করতে দুটো পিকচার 2 আর 3, আর দেখতে যে where do we find the magnitude of the static frictional force to be greater? অ্যান্সারটা হবে 3. In which case does it require more force to move the box? অ্যান্সারটা হবে 3. তারপরটা দেখো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অন দ্য বেসিস অফ অ্যান্সার্স টু দ্য অ্যাবাভ কোয়েশ্চেন। উপরের অ্যান্সারগুলোর অনুযায়ী করতে বলেছে যে যখন একটা অবজেক্টকে স্থিরভাবে রাখা হয় কোনো সারফেসের উপর, দ্য অবজেক্ট এক্সার্টস ডাউনওয়ার্ড ফোর্স অন দ্য সারফেস ভার্টিক্যালি। এটা আমরা জানি সোজাসুজিভাবে নিচের দিকে অবজেক্টটা একটা ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করছে, আর সেই সারফেসটাও ইকুয়াল একটা অপোজিট দিকে ভার্টিক্যালি আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করছে। যদি এই ভার্টিক্যাল ফোর্সটা বেশি হয় তাহলে উইল দ্য ম্যাগনিটিউড অফ স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স কজড বাই দ্য কন্ট্যাক্ট অফ অবজেক্ট আর সারফেস অলসো বি গ্রেটার? অ্যান্সারটা হবে হ্যাঁ, এটা আমরা এতক্ষণ ধরে দেখলাম। এবার বলেছে দেখো যে যখন আমরা চেষ্টা করি মুভ করতে কোনো স্থির অবজেক্টকে, যেটা একটা যে সারফেসের উপর প্লেস করা রয়েছে, বা যখন অবজেক্টটা মুভ করতে শুরু করে সারফেসের দিকে অ্যালং দ্য সারফেস, মানে সারফেসের উপরে, তখন ফ্রিকশনাল ফোর্সটা বিকামস ফাংশনাল। ঠিক আছে, মানে যখন স্থির এমনি পড়ে রয়েছে তখন কিছু হয় না, যখন আমরা চেষ্টা করি যে নাড়ানোর বা নড়ছে তখনই একমাত্র ফ্রিকশনাল ফোর্সটা কাজ করে। তো এটা খুব ইম্পর্টেন্ট যে কখন কাজ করে, ওয়েন ডাজ দ্য ফ্রিকশনাল ফোর্স বিকাম ফাংশনাল। তো অ্যান্সারটা এই প্রথম লাইনটা হবে, যেটা আন্ডারলাইন করা রয়েছে। নেক্সটটা দেখো কি বলেছে, দ্য ফ্রিকশনাল ফোর্স অলওয়েজ ফাংশনস ইন প্যারালাল টু দ্য সারফেসেস অফ কন্ট্যাক্ট। যে সারফেসের সাথে কন্ট্যাক্টে আছে সেই সারফেসের সাথে ফ্রিকশনাল ফোর্স সবসময় প্যারালালি রান করবে। এবার নেক্সট তোমাদের এটা ডেফিনেশন আসতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স? তো অ্যান্সারটা লিখবে, যে ব্র্যাকেট করা রয়েছে এতটুকু, যে যখন একটা অবজেক্ট স্টেশনারি থাকে সারফেসের উপর, ইভেন তো আ ফোর্স লাইক পুল, পুশ এটসেট্রা ইজ অ্যাপ্লাইড অন ইট, মানে টানা বা হচ্ছে কি ঠেলা, এইগুলো
পরেও যখন একটা অবজেক্ট স্থিরই থাকে কোনো একটা যে সারফেসের উপরে, তখন ফ্রিকশনাল ফোর্সটাকেই বলা হয় স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সের একটা ম্যাক্সিমাম ম্যাগনিটিউড মানে মাপ থাকে। এই ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট থাকে ফর আ পার্টিকুলার অবজেক্ট কেপ্ট অন আ পার্টিকুলার সারফেস। তাহলে এটাও পড়ে নেবে যে এই ম্যাগনিটিউড অফ স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সটা স্থির থাকে একটা নির্দিষ্ট অবজেক্টের উপর একটা নির্দিষ্ট সারফেসের উপরে। যত বেশি রিয়াকশন ফোর্স হবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড বিটুইন দ্য টু অবজেক্ট বিটুইন দ্য টু সারফেস, তত বেশি ম্যাগনিটিউড অফ স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সও হবে। তো এতটুকু তোমাদের এটুকু হয়ে গেল। নেক্সট তোমাদের টপিক আসছে ডেন্সিটি অফ প্রেশার অ্যান্ড ডেন্সিটি অ্যান্ড প্রেশার অফ ওয়াটার। তো তোমাদের এই টপিকটা আমি পরের দিন করাবো, কারণ অলরেডি 15 মিনিট হয়ে গেছে। আমি জানি যে অনেকটা করে সময় লেগে যাচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই। কারণ হচ্ছে যে এগুলো তো অনেক তোমাদের বোঝার ব্যাপার, আবার না বুঝলে তোমরা কিন্তু ইন্টারেস্ট পাবে না সায়েন্সটা পড়তে। তাই আমাকে এগুলো একটুখানি ভেঙে ভেঙে পড়াতে হচ্ছে। তো আজকের মতন আমি এই ভিডিওটাকে আর লম্বা করছি না, এতটুকুই রাখছি। সবাই পড়ো, কোনো ডাউট হলে অ্যাজ ইউজুয়াল জিজ্ঞাসা করো কমেন্টে। আর ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন আমার চ্যানেলে, তাদের একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমরা যদি আজকে আমার পাশে না থাকো, আমি কিন্তু এগোনোর সেরমভাবে মোটিভেশনটা পাবো না। তো আশা করি তোমরা সেটা বুঝবে আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে। তো সবাই ভালো করে পড়ো, ভালো থেকো। আজকের মতন এতটুকুই রাখলাম, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা।